আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ পাঠ করালেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা সহ কূটনীতিকরা। বাড়ল মন্ত্রিসভার কলেবর, নতুন শপথ নিলেন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। স্থানীয় সরকারে ডক্টর মঈন খান, তথ্যে ব্যারিস্টার পার্থ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রাজধানী সহ দেশ জুড়ে গ্যাস বিদ্যুতের সংকটে ভোগান্তি, ফিলিং স্টেশনে কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা, জীবিকা নিয়ে দুশ্চিন্তায় অনেকে। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত 6 হতভাগ্যের মরদেহ দেশে আসবে কাল। পরিবারের সম্মতিতে একজনের সৎকার হবে সেখানে। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সৌহার্দ্য বিনিময়ে কাটালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুমার নামাজ শেষে দেশবাসীর উদ্দেশ্যে জানান শুভাশিস। এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। সংসদে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন সকাল থেকেই রাজধানীর হেয়ার রোডের বাসভবনের সামনে ঠাকুরগাঁয়ের স্থানীয় নেতাকর্মীদের ভিড়। প্রিয় নেতার সাথে সৌহার্দ্য বিনিময় করতেই কেউ ফুল হাতে, কেউ আবার কেক নিয়ে আসেন। বেলা গড়াতেই বাড়তে থাকে নিরাপত্তা বলয়, একে একে যুক্ত হতে থাকে পিজিআর ও এসএসএফ সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর আজ দুপুর নাগাদ প্রথম জনসম্মুখে আসেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথমবারের মতো রাষ্ট্রপতি প্রটোকলে বের হন জুমার নামাজের উদ্দেশ্যে। বেইলি রোডের মিনস্ট্রি মসজিদে জুমার নামাজ আদায় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নামাজ শেষে বের হয়ে অপেক্ষারত জনসমাগমের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা গ্রহণ করেন নতুন রাষ্ট্রপ্রধান। এ সময় সমাজ কল্যাণ মন্ত্রীর সাথেও করেন কুশল বিনিময়। একই সাথে জনতার উদ্দেশ্যে উচ্চারণ করেন শুভাশিস। পরে ভিভিআইপি প্রটোকলে মির্জা ফখরুল ছুটে যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে তাঁকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কূটনীতিকরা। আমন্ত্রিত অতিথিদের প্রত্যাশা, নতুন রাষ্ট্রপতি হিসেবে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বিউগলের সুরে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানালো বঙ্গভবন। তার খানিক আগেই সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে দরবার হলে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভায় যুক্ত হলেন নতুন 6 সদস্য। শুক্রবার সন্ধ্যায় তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে 4 জন মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েই নতুন 6 মন্ত্রী প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের 6 মাসের মাথায় ক্যাবিনেটের আকার বাড়ল। দায়িত্ব নেওয়া মন্ত্রী পরিষদের নতুন সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামালপুর 1 আসনের এমপি এম রশিদুজ্জামান মিল্লাত, যিনি এই মন্ত্রিসভাতেই বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তালিকায় আছেন শরিক দল বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবানের এমপি সা চিং প্রো জেরি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে পূর্ণ দায়িত্বটা দিলেন, সেই দায়িত্ব যাতে পালন করতে পারি, সেই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আগামী দিনে আমাকে যে দায়িত্বই দেওয়া হোক না কেন, নিষ্ঠার সাথে যেভাবে শপথ পালন করলাম সেভাবে আমি পালন করব। 4 মন্ত্রী ছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। গেজেট প্রকাশের পর নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা দাপ্তরিক কাজ শুরু করবেন। দলের সাংগঠনিক রদবদল আনতে শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। জাতীয় নির্বাহী কমিটি থেকে সকল স্তরের শূন্য পদ পূরণের সিদ্ধান্ত দলটির। শিগগিরই ঘোষণা হতে যাচ্ছে ছাত্রদল, স্বেচ্ছাসেবক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নতুন কমিটি। বিএনপি নেতারা বলছেন, দল ও সরকারকে আলাদা রাখার সিদ্ধান্তেই নতুন পুরাতনের সমন্বয়ে সাংগঠনিক গতিশীলতা বাড়ানো হচ্ছে। এজন্য নিয়মিত জেলার নেতাদের সাথে বৈঠক শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানী সহ দেশ জুড়ে বিদ্যুৎ ও গ্যাস সংকট চরমে। বাসাবাড়ি থেকে সিএনজি স্টেশন কিংবা শিল্প কারখানা, সবখানেই সংকট। চালকরা জানান, গ্যাসের জন্য দিনের বড় একটি সময় চলে যাচ্ছে ফিলিং স্টেশনের লাইনে। এতে সরাসরি প্রভাব পড়ছে তাদের আয় রোজগারে। নগরীর বিভিন্ন আবাসিক এলাকার মানুষও ভুগছেন গ্যাস সংকটে।
সাপ্তাহিক ছুটির দিন কিংবা কর্মদিবস, সিএনজি ফিলিং স্টেশনগুলোই চিত্র অভিন্ন। ভোর থেকেই গ্যাসের আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সিএনজি চালিত অটোরিকশা সহ অন্যান্য যানবাহনকে। চালকদের অভিযোগ, গ্যাসের জন্য লাইনে দাঁড়াতে গিয়ে রোজগারের টান পড়েছে। সিএনজি স্টেশন থেকে বাসাবাড়ি সবখানেই সংকট তীব্র। মোহাম্মদপুর এলাকার বাসিন্দা ফারজানা রুবি শাকসবজি তরকারি কেটে রেখেছেন সেই সকালে। দুপুর গড়িয়ে বিকেল হলেও গ্যাসের দেখা নেই। গ্যাস সংকটে নাজেহাল হয়ে লাকড়ির চুলায় রান্না করছেন নগরবাসীর অনেকে। এই দুর্ভোগে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুর কিংবা রাতের কোনো খাবারই ঠিকঠাক রান্না হচ্ছে না বেশিরভাগ বাসায়। রাজধানীতে গ্যাসের সংকট যে কতটা তীব্র, নিশ্চয়ই এই দৃশ্য দেখেই সেটা বোঝা যাচ্ছে। দিনের পর দিন ঠিক এভাবেই গ্যাস না থাকায় গৃহিণীদের কষ্ট এবং দুর্ভোগ বেড়েছে আরও কয়েক গুণ। তাই সব গৃহিণীদের মতোই এই গৃহিণীরও দাবি দ্রুতই এই সংকটের সমাধান করা হোক। গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ খাতেও। এরই মধ্যে রাজধানীতেও দিনের অনেকটা সময় বিদ্যুৎ পাচ্ছেন না নগরবাসী। কলকাতায় আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় আজ দেশে আসেনি অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ। ডেপুটি হাইকমিশনার জানান, কাল বেনাপোল সীমান্ত দিয়ে কুষ্টিয়ার একই পরিবারের 4 সদস্য সহ 5 জনের মরদেহ আসবে। অন্যদিকে ভোমরা সীমান্ত দিয়ে পাঠানো হবে বাকি একজনের মরদেহ। এছাড়া পরিবারের অনুরোধে স্থানীয় প্রশাসনের সম্মতিতে একজনের সৎকার হবে কলকাতাতেই। কলকাতার হোটেলে হওয়া অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশির মরদেহ এখনও রয়েছে মর্গে। ময়নাতদন্ত শেষ, তবে আইনি জটিলতায় আটকা দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া। কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন জানিয়েছে, সর্বাত্মক চেষ্টা করা হলেও শুক্রবার নির্দিষ্ট সময়ে শেষ হচ্ছে না আইনি প্রক্রিয়া। তাই শনিবার পাঠানো হবে মরদেহগুলো। ডেপুটি হাই কমিশন জানিয়েছে, কুষ্টিয়ার একই পরিবারের 4 জন সহ আরও একজনের মরদেহ ফিরবে পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে, আর ঘোচাডাঙ্গা ভোমরা সীমান্ত দিয়ে এক নাগরিকের মরদেহ ফিরবে বাংলাদেশে। পরিবারের অনুরোধে নিহত এক নারীর সৎকার হবে পশ্চিমবঙ্গেই। মিলেছে স্থানীয় প্রশাসনের অনুমতিও। বুধবার গভীর রাতে হোটেল শিখা ইনে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রাণ যায় 9 জনের, যার মধ্যে 7 জনই বাংলাদেশি। দগ্ধদের মধ্যেও বেশ কয়েকজন বাংলাদেশি রয়েছে। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে। পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে এই মুহূর্তে কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশন কার্যালয়ে আছেন। কলকাতাস্থিত যে বাংলাদেশ উপরাষ্ট্র দূতাবাস আছে তার সামনেই সার দিয়ে এই মরদেহগুলি গাড়িতে রাখা আছে, এবং এখনো যে সরকারি আইনি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এখনো চলছে। এইখান থেকে অর্থাৎ উপরাষ্ট্র দূতাবাস থেকে এনওসি পাওয়ার পর এটা এফআরওতে যাবে, এবং সেখান থেকে এনওসি পাওয়ার পর তারপর এই সব্বাই শকট কিন্তু সীমান্ত উদ্দেশ্যে রওনা হবে। আমাদের সাথে রয়েছেন দেবাশিস দত্ত, যিনি মারা গিয়েছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে 10 শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে উঠে এসেছে নতুন তথ্য। শিল্প মন্ত্রণালয়ে জমা দেওয়া বিশেষজ্ঞ দলের প্রতিবেদনে বলা হয়, জাহাজের ট্যাঙ্কের পানিতে দ্রবীভূত হাইড্রোজেন সালফাইড গ্যাসই দুর্ঘটনার সম্ভাব্য কারণ। তদন্তকারীদের ধারণা, ব্যালাস্টের পানি বের করার সময় গ্যাসটি মুক্ত হয়ে শ্রমিকদের সংস্পর্শে আসে।